রেনফোর্সিং মেটেরিয়াল কি রেনফোর্সিং মেটেরিয়াল লেদার গুডসে ইউজ হয়। তো প্রথমেই জানতে হবে রেনফোর্সিং মেটেরিয়াল কি। রেনফোর্সিং এর টার্মটার মধ্যেই এটার মানে দুটো রি প্লাস ইনফোর্সিং, মানে যে টাইপের মেটেরিয়াল গুলো ওই ব্যাগটার শেপটাকে দাঁড় করিয়ে রাখে সেই সব মেটেরিয়াল গুলোকে রেনফোর্সিং মেটেরিয়াল বলে। তো এই টাইপের মেটেরিয়াল গুলোকে বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, কিন্তু এটার ওপরে বেস করেই ব্যাগটার শেপটা দাঁড়ায়। তো এখানে আমরা ডিফারেন্ট টাইপস অফ রেনফোর্সিং মেটেরিয়াল ইউজ করছি এবং তার ডিফারেন্ট তার প্রপার্টিস আছে এবং তার ডিফারেন্ট এরিয়া অফ ইউজেস আছে। তো এইগুলো নিয়ে আমরা এক এক করে দেখব। সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে নন ওভেন ফ্যাব্রিক। নন ওভেন ফ্যাব্রিক গুলোকে কিরকম দেখতে, এইরকম রোলারে থাকে। এগুলো নন ওভেন মানে কি, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো রকম বুনন নেই, অর্থাৎ এই ফাইবার গুলো যেভাবে আমাদের জামা কাপড় হয় সেই রকম নয়, এটা নন ওভেন ফ্যাব্রিক। আমরা পরবর্তীকালে দেখবো নন ওভেন ফ্যাব্রিক কি করে তৈরি করা হয়। তো এইগুলো মার্কেটে বিক্রি হয় রোলার হিসেবে। তো এই রোলার গুলোতে এই জিএসএম বলে একটা শব্দ আছে, সেটার ডিটেলস হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। জি ফর হচ্ছে গ্রাম আর এসএম ফর হচ্ছে স্কোয়ার মিটার। 40 জিএসএম মানে কি, গ্রাম পার স্কোয়ার মিটারে ওয়েট হচ্ছে 40 গ্রাম, মানে 1 স্কোয়ার মিটারে ওয়েট হচ্ছে 40 গ্রাম। তারপরে আছে কি 60 জিএসএম, মানে তার ওয়েট হচ্ছে 60 গ্রাম। তার মানে যত জিএসএম বেশি হবে তত সেই মেটেরিয়ালটা থিকনেস বাড়বে এবং মেটেরিয়ালটা তত ওয়েটি হবে। এইবার বলি এটার কোনটা কোথায় ইউজ হয়। 40 জিএসএম ইউজ হয় হচ্ছে যখন আমরা কোনো রকম রাবার সিট বা ফোমকে যদি আমরা কোনো আপারের বা অর্থাৎ ফ্রন্ট প্যানেল বা ব্যাক প্যানেলের পেছনে যদি ইউজ করি, তারপরে এইরকম একটা 40 জিএসএম কাপড় দেওয়া হয়, তার উপর লাইনিং চাপানো হয়। নাহলে কি হয়, লাইনিংটা যদি 40 জিএসএম ছাড়া যদি ডাইরেক্ট রেনফোর্সমেন্টের উপরে দিয়ে দেওয়া হয়, তাহলে লাইনিংটা খুব সহজে ছিঁড়ে যেতে পারে। তো লাইনিংটাকে সাপোর্ট করার জন্য একটা 40 জিএসএম দিই। তো 60 জিএসএম অনেকটা একই পারপাসে ইউজ হয়, যদি বা পেছনে যদি কোনো যদি সফট টাইপের রেনফোর্সিং মেটেরিয়াল ইউজ করি, তো তার উপর ডাইরেক্ট লাইন দিলে লাইনিংটা ছিঁড়ে যেতে পারে। তো লাইনিংকে সাপোর্ট দেওয়ার জন্য একটা 60 জিএসএম। তারপরে আসছে 105 জিএসএম জিপার পট্টি। জিপার পট্টির এখানেতে আমরা বেশিরভাগ সময় লেদার বোর্ড ইউজ করি, কিন্তু কিছু কিছু জায়গাতে যেখানটা জিপার পট্টিটা একটা সফটনেস দরকার, অর্থাৎ ফ্লেক্সিবল হতে হবে, তো সেই সব ক্ষেত্রে লেদার বোর্ড দিলে সেই জায়গাটাতে শেপটা আসে না। তো সেই সব জায়গাতে মেটেরিয়ালটা ফ্লেক্সিবল হবে, আবার মেটেরিয়ালটার ভেতর দিয়ে যাতে জিপারটা ইজিলি পাস করতে পারে এবং ফ্রিলি পাস করতে পারে, সেই জন্য সেখানে একটা রেনফোর্সিং মেটেরিয়াল দিতে হয়। সেটা আমরা কি দেবো, 105 মানে 105 জিএসএম জিপার পট্টির জন্য আমরা এই নন ওভেন ইউজ করছি, বা 120 জিএসএম আমরা নন ওভেন ইউজ করছি। সব ধরনের নন ওভেন গুলোই বিভিন্ন কালারের হতে পারে এবং তাকে দেখতে একই, শুধু তার থিকনেসটা আলাদা হয়। 160 জিএসএম আমরা হ্যান্ডেলের ক্ষেত্রে ইউজ করি। কোনো কোনো ব্যাগের যদি আমরা হ্যান্ডেলের ভেতরে অনেক সময় ওয়েবিং ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের ওয়েবিং ইউজ করা না যায়, সেক্ষেত্রে আমরা একটু মোটা জিএসএম এর নন ওভেন ফ্যাব্রিক ইউজ করি। এবার নেক্সট আইটেম হচ্ছে ক্যাপসুলার রাবার। এইবারে আমাদের স্টুডেন্টরা যখন এতে গেছিল মেট্রোপলিতে, ওরা যখন ওখানে গিয়ে ব্যাগ বানিয়েছে, তো দেখা যাচ্ছে প্রতিটা ব্যাগই হচ্ছে টার্ন এজ, মানে অর্থাৎ ব্যাগটা রিভার্স কনস্ট্রাকশন, মানে ব্যাগের পেছন দিক থেকে প্রথমে আমরা স্টিচিং করেছি, করে তারপর ব্যাগটাকে ঘুরিয়ে দিয়েছি। যখনই রিভার্স কনস্ট্রাকশন হবে, তখন আমরা বেস বা ফ্রন্ট ব্যাক প্যানেল গুলোতে যদি আমরা কোনো শক্ত রেনফোর্সমেন্ট দিই, আমরা ঘোরাবার সময় দেখা গেছে রেনফোর্সমেন্টের জন্য ব্যাগটাকে ভেঙে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন ব্যাগটাকে স্টিচ করে ঘোরাতে যাই, তখন যদি ভেতরে কোনো বোর্ড বা কোনো রকম যদি লেদার বোর্ড বা এমনি আমাদের পিচ বোর্ড বা আমাদের এমনি পেপার বোর্ড ইউজ করি, সেসব ক্ষেত্রে ব্যাগটা ভেঙে যেতে পারে। তো সেই সব ক্ষেত্রে রিভার্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের ক্যাপসুলার রবার খুব ইউজ হয়। এই ক্যাপসুলার রবারটা কি, এরা সব নেচারে রবারই ফিল, অর্থাৎ একটুখানি স্ট্রেচই থাকে, তার সাথে সাথে একটা নির্দিষ্ট সুন্দর শেপ দেয় এবং ওপর থেকে টাচটাও ভালো আসে। তো এই রেনফোর্সমেন্ট মেটেরিয়ালটা বিশেষ করে লেডির ব্যাগের ক্ষেত্রে হিউজ ইউজ হয়। এগুলোর কি কি থিকনেসে পাওয়া যায়, 1 mm, 1.5 mm, 2 mm, 2.5 mm, 3 mm। এদের মধ্যে 1.5 mmটা লেডিস ব্যাগের ক্ষেত্রে প্রচন্ড ইউজ হয়, এবং যেগুলো ছোট সাইজের ব্যাগ তার ক্ষেত্রে 1 mm ইউজ হয়, বা এবং মোটা ব্যাগে বা হ্যান্ডেলের ক্ষেত্রে 3 mm আমরা ইউজ করি। মানে হ্যান্ডেলের ওপরে
এইটাকে আমাদের চারদিকে র্যাপ করে দেওয়া হয়, তারপর লেদার দিই, যাতে হ্যান্ডেলের ওই ভেতরটা বেশ সফট সফট ফিল থাকে। তো এইগুলো ডিফারেন্ট কালারের হয়। তো এইগুলোকে আমরা স্প্লিটিং করে ডিফারেন্ট থিকনেস পাই, এই থিকনেসগুলো আমি অলরেডি মেনশন করেছি। তারপরে আসছে ইভা। ইভা ক্যাপসুলার রবার অনেকটা একই দেখতে, কিন্তু ক্যাপসুলার রবারের মধ্যে একটা রবারি প্রপার্টি আছে, অর্থাৎ রবারকে যেরকম টানলে বেড়ে যায়, ইভার মধ্যে কিন্তু টানলে বেড়ে যাবে, সে আগের কন্ডিশনে ফিরবে না, কিন্তু রবারের মধ্যে আগের কন্ডিশনে ফেরার টেন্ডেন্সি আছে। ইভা আমাদের ইউজ হয়, ইভা বেশ সব নেচারে হয়, ইভা ফুটওয়্যারের ক্ষেত্রে ইউজ হয়, ইভা লেদার গুডসের ক্ষেত্রে ইউজ হয়। ইভা আমরা ইউজ করি কোনো ফ্রন্ট প্যানেলের পেছন দিকটা যখন যদি থিকনেস কম থাকে, সেখানে থিকনেসটাকে একটু বাড়ানোর জন্য এবং তার মেটেরিয়ালটার মধ্যে একটু স্ট্রেংথ আনার জন্য। ফ্রন্ট এবং ব্যাক প্যানেল খুব ইউজ হয়। এবং মার্কেটে এখন এখানে 3 নম্বর ছবিটা যেটা আছে, ল্যামিনেটেড ইভা খুব বেরিয়েছে। এই টাইপের ইভারতে কোনো আটা মারতে হয় না, একদম যেরকম আমার শেপ আছে সেরকম কেটে নিয়ে পেছন থেকে ল্যামিনেটেড করা যেটা মানে অ্যাডিসিভের পাত থাকে বা পাত্তি থাকে, সেটাকে আমরা তুলে দিয়ে ডাইরেক্ট আমরা ওই মেটেরিয়ালটাকে ফ্রন্ট বা ব্যাক প্যানেলের পেছনে আটকে দিতে পারি। তো এই সেলফ অ্যাডিসিভ ইভাও খুব ইউজ হচ্ছে। পিভিসি সুপার ক্লিয়ার ট্রান্সপারেন্ট সিট, আমরা যখন কোনো কোনো ব্যাগের, বিশেষ করে ওয়ালেটের, যখন আমরা কার্ড পকেট বা এই ধরনের কিছু ইউজ করি, যেক্ষেত্রে আমরা কার্ডটাকে শো করাতে চাইছি, অর্থাৎ ভেতরে যদি আমি কোনো আইডেন্টি কার্ড রাখি বা কোনো মান্থলির ক্ষেত্রে কোনো কিছু মান্থলিটাকে ভেতরে রাখি, আমরা চাইবো মান্থলিটাকে না বার করে যদি ভেতর থেকেই দেখানো যায়। তো সেক্ষেত্রে আমাদের কি ওপরটা ট্রান্সপারেন্ট হতে হবে। তো এই ধরনের ট্রান্সপারেন্ট সিটগুলো হয় পিভিসি সুপার ক্লিয়ার। এর 3টে টাইপ হয়, একটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়, একটা ট্রান্সলুয়েন্ট হয়। ট্রান্সলুয়েন্ট মানে পুরোপুরি ট্রান্সপারেন্ট না, হালকা হালকা দেখা যাবে। তো এইরকম যেরকম দরকার সেরকম। আর একটা ওপেক হয়, মানে সেটা যা সিটটা থাকবে কিন্তু ভেতরে কোনো জিনিস দেখা যাবে না। আমি যদি কোনো একটা ক্রেডিট কার্ড রাখি, আমি চাইবো না সেটা দেখা যায়, কিন্তু আমার আইডেন্টিটি কার্ড হলে সেটা দেখা যাবে। সুতরাং আমার যেরকম আমার পারপাস, সেইভাবে আমি সেই রকম আমার এখানে ওই সিট ইউজ করব। এগুলোকেও সিট আকারে পাওয়া যায়, এগুলোর থিকনেস এখানে মেনশন করা আছে 0.15 mm, 0.2 mm, 0.25 mm। তো থিকনেস যত বাড়বে তার মধ্যে মেটেরিয়ালের পরিমাণ বাড়বে, তার দামও বাড়বে। এগুলোর উইথ নর্মালি 54 ইঞ্চ হাইট হয়, মানে চওড়াটা। এই তারপরে সিট আকারে বা এগুলো রোলার আকারই বেশি মার্কেটে বিক্রি হয়, মিটারে বিক্রি হয়। মিটারের টোটাল হাইটটা মানে উইথটা হয় হচ্ছে 54 ইঞ্চ। এবার আসি হচ্ছে সেলুলোজ বোর্ড। এই সেলুলোজ বোর্ড, লেদার বোর্ড বা এই মন্টেক্স বোর্ড বা হাইডেক্স বোর্ড, এরকম অনেক নামে মার্কেটে চলে, কিন্তু এর প্রতিটারই অলমোস্ট সেম প্রপার্টি এবং সেম পারপাসে ইউজ হয়। এদের মধ্যে একটা টেম্পারেচার রেজিস্ট্যান্ট বা টেম্পারেচার সহ্য করতে পারে, এর প্রপার্টিটা একটু আলাদা আছে। যেমন লেদার বোর্ডের একটু বেশি টেম্পারেচার সহ্য করতে পারে, কিন্তু আমরা ব্যাগ যেসব পারপাসে তৈরি করি, তো ব্যাগের ক্ষেত্রে এটা খুব একটা ডিফারেন্স হয় না, জুতোর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। তো সেলুলোজ বোর্ড বলে রাখি কি, এটা সেলুলোজের টুকরোগুলোকে আমরা গ্রাইন্ডিং মেশিনে আমরা গুঁড়ো করে সেগুলোর সাথে আমরা ল্যাটেক্স এবং বাইন্ডার মেশাই। অর্থাৎ প্রথমে যে সমস্ত সেলুলোজের টুকরো আছে সেগুলোকে আমরা প্রথমে গ্রাইন্ডিং মেশিনে গুঁড়ো করব, তার সাথে ল্যাটেক্স দেবো যাতে গুঁড়োটা জমে যায়, এবং তার সাথে বাইন্ডার ফাইন্ডার দিয়ে ওটাকে আমরা কোনো একটা প্লেটের উপরে জমাবো, জমিয়ে এই বোর্ডটা তৈরি করা হয়। তো এই সেম ওয়েতে আমরা ওই ফাইবার বোর্ড বা যেগুলোকে আমরা প্লাইউড বলে, এই একইভাবে তৈরি করা হয়। কিন্তু এই সেলুলোজ বোর্ড আর প্লাইউডের মধ্যে তফাৎ কি, সেলুলোজ বোর্ড হচ্ছে ফ্লেক্সিবল, প্লাইউড গুলোকে ফ্লেক্সিবল হয় না। এই সেলুলোজ বোর্ড বা এই লেদার বোর্ড, এইগুলোকে আমরা রেইনফোর্সিং মেটেরিয়াল হিসেবে ব্যাগেতে খুব ইউজ হয়, বিশেষ করে কোন রকম আমাদের যেসব জায়গায় হ্যান্ডেলে ইউজ হবে বা আমাদের জিপার পট্টিতে ইউজ হয়, বা কোনো কোনো ব্যাগের ক্ষেত্রে কোনো কোনো ফ্রন্ট প্যানেল বা ব্যাক প্যানেল, যেমন একজনকে কোশ্চেন করছিল, যদি আমরা কোনো রকম লাগেজ ব্যাগ ইউজ করি এবং ব্রিফ কেস ইউজ করি, তো ব্রিফ কেসের একটা শেপ দরকার। তো এই শেপটা আনার জন্য আমরা পেছনে রেনফোর্সিং মেটেরিয়াল হিসেবে লেদার বোর্ড আমরা দেবো। তো ওপরে চামড়াটা কিন্তু সফট, কিন্তু ব্যাগের তাহলে শেপটা কে এনে দিচ্ছে, এই লেদার বোর্ডটা। তো লেদার বোর্ডই ব্যাগটা শেপ আনছে, কিন্তু ওই লেদার বোর্ডটাকে বাইরে থেকে দেখা যাবে না, কারণ লেদার বোর্ডের ওপরে থাকছে লেদার, নিচে থাকছে লাইনিং। এবং ডাইরেক্ট অনেক সময় এর উপরে লাইনিং আমরা চাপাই না, এর উপরে একটা 40 GSM একটা আমরা চিপকে দিই, তার উপরে লাইনিং দিই।
তার মানে ওই যে 40 জিএসএমটাকেও আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, আবার লেদার বোর্ডটাকেও দেখতে পাচ্ছি না, কিন্তু এইগুলোই হচ্ছে ব্যাগটাকে আমাদের দাঁড় করিয়ে রেখেছে। তো একইভাবে সালফাটা কি লেদার বোর্ড, আর এটা হচ্ছে সেলুলোজ বোর্ড, মেটেরিয়ালটা আলাদা। এটার সালফাটা তৈরি যেহেতু লেদার বোর্ড থেকে, এখানে হচ্ছে সেলুলোজের ডাস্ট নয়, এখানে লেদারের ডাস্ট। আমরা আগের দিন দেখেছিলাম, যখন আমরা এখনো দেখিনি শেভিং প্রসেসে যে ডাস্ট পাওয়া যায়, বা যেগুলো ট্রিমিং করার পরে যে টুকরোগুলো হয়, সেই ট্রিমিং টুকরোগুলোকে নিয়ে আমরা কোনো মেশিনের সাহায্যে গুঁড়ো করে তার সাথে সেই একইভাবে ল্যাটেক্স এবং অন্যান্য বাইন্ডার মিশিয়ে এই ধরনের মেটেরিয়ালগুলো পাওয়া যায়। তো এইগুলো মার্কেটে বিভিন্ন রকম থিকনেসে হয়, 0.4 mm, 0.6 mm, 0.4 mm, 0.6 mm। ওই আমাদের যেগুলো জিপারের ক্ষেত্রে, যে আমরা জিপারটা যাতে পাস করতে পারে, তো সেই সব ক্ষেত্রে আমরা ইউজ করি। বা আমাদের যে পুলার, যেগুলো লেদারের পুলার হয়, তো সেই লেদারের পুলারটাকে ভেতরে এইটাকে রেখে চারদিক থেকে লেদার দেওয়া থাকে। এই ধরনের বিভিন্ন পারপাসে ইউজ হয়। আমরা যখন ব্যাগ বানাবো তখন এগুলো পারপাস গুলো জানবো। বা ওয়ালেটের ক্ষেত্রে মিডিল পট্টিতে ইউজ হয় সালফার। মিডিল পট্টিতে আমরা যদি এটা নন ওভেনে ইউজ করতে পারি 105 জিএসএম, বা এই ক্ষেত্রে আমরা পাতলা লেদার বোর্ড অর্থাৎ 0.4 mm ইউজ করতে পারি। কেন মিডিল পট্টিতে ইউজ করছি, যে মিডিল ওয়ালেটটা বারবার ফ্লেক্সিবল হবে, ওই জায়গাটা যদি উইদাউট কোনো রেনফোর্সমেন্ট থাকে তাহলে লেদারটা ওখানে ছিঁড়ে যেতে পারে। তো ওইখানে লেদারটাকে স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা মিডিল পট্টিতে একটা রেনফোর্সমেন্ট ইউজ করছি। ফাইবার বোর্ড একই রকম পারপাস, শুধু এই মেটেরিয়াল গুলো আলাদা, কিন্তু মানে ইউটিলিটি বা মানে কি কাজের জন্য ইউজ করছি এবং তার থেকে যেটা আমরা আউটপুট পাবো অলমোস্ট সেম। পেপার ফিউজিং, এই পেপার ফিউজিং হচ্ছে খুব অলমোস্ট পেপারেরই মতন, ওর মধ্যে ওপরে একটা কেমিক্যাল দেওয়া থাকে। সেই কেমিক্যালটা কি কাজ করে, সেই কেমিক্যালটাকে হচ্ছে আমি কোনো লেদারের টুকরোর ওপর যদি ওই পেপার ফিউজিংটা রেখে ওপর থেকে যদি হট আয়রন ওর উপর চালিয়ে দিই, তাহলে কি হবে, এর মধ্যে একটা থার্মোসেন্সিটিভ একটা অ্যাডিসিভ আছে। ওই অ্যাডিসিভটা ওই আয়রন করার ফলে ওই অ্যাডিসিভটা ওখানে ফিউজ করে গিয়ে ওই লেদারের উপর বা যদি কাপড়ের উপর আমরা ইউজ করি, তো কাপড়ের উপর ওটা চিপকে যায়। তো এই চিপকে গেলে কি হবে, ওর স্ট্রেংথটাও বেড়ে গেল এবং ওর শেপটাও ভালো আছে। ওয়ালেটের বিশেষ করে ফ্রন্ট প্যানেল এবং ফ্রন্ট প্যানেলের ক্ষেত্রে, যেটা মানে সব থেকে বাইরে যে লেদারের যে আমাদের এটা আছে, মানে একদম আপারটা, তার পেছনেতে এটা আমরা ফিউজিং ইউজ করি। ফিউজিং ইউজ করে সুবিধাটা কি, প্রথম কথা হচ্ছে থিকনেসটা বাড়ে না, এবং তার মধ্যে ফ্লেক্সিবিলিটিটাও অলমোস্ট সেম থাকে, ওয়েটটাও বাড়ে না, অথচ একটা সুন্দর শেপ আসে। সেই জন্য ওয়ালেটের ক্ষেত্রে ফিউজিং ইউজ হয়। এবং ফিউজিং গুলো জিএসএম এ পাওয়া যায় 60 জিএসএম, যেমন এখানে মেনশন করা আছে কাট পকেট পাইপিং এর জন্য করে। 80 জিএসএম কি আপার লেফট অ্যান্ড রাইট সাইড ওয়ালেটের ক্ষেত্রে ইউজ হয়। তো এই ফিউজিং আমরা ইউজ করব। তো এরপরও আরো কিছু আমাদের, না এরপর আরেকটা পড়িয়ে দিই, আরএফআইডি। আরএফআইডি কি, আরএফআইডি হচ্ছে এক ধরনের আমাদের মানে কাপড়ই বলবো। এই কাপড়টার কি কাজ করে, এই কাপড়টা হচ্ছে আমাদের বাইরে থেকে যে ম্যাগনেটিক ওয়েভ গুলো যাতে এই কাপড়টাকে আটকায়, মানে এই কাপড়কে ভেদ করে ম্যাগনেটিক ওয়েভ পাস করতে পারে না। এটা ওয়ালেটের একদম ব্যাক প্যানেলে ইউজ করা হয়, মানে ওয়ালেটের লেদার আর লাইনিং এর মাঝখানে, যাতে ওয়ালেটের মধ্যে যে সমস্ত আমরা কার্ড ইউজ করব, সেই কার্ডের যে ম্যাগনেটিক স্ট্রিপ গুলো আছে, সেই স্ট্রিপ থেকে কোনো ইনফরমেশন বাইরে থেকে কেউ হ্যাকিং করে যাতে না বার করতে পারে। এখনকার দিনে সমস্ত ওয়ালেট গুলোই খুব স্মার্ট ওয়ালেট হচ্ছে, তার কারণ কি, তার মধ্যে আরএফআইডি দেওয়া থাকছে। এর আগে কি হতো, এর আগে আমাদের যে কার্ডগুলো ছিল, কার্ডগুলো অতটা অ্যাডভান্স ছিল না, তার কার্ডের মধ্যে ওয়াইফাই চিপ দেওয়া থাকতো না, তার ফলে কার্ডগুলো বাইরে থেকে হ্যাক করা যেত না। কিন্তু যখন ওয়াইফাই চিপ দিয়েছে, যদি বাইরে থেকে আমাদের যদি সেরকম কোনো মেশিন থাকে এবং সেরকম যদি কোনো হ্যাকার থাকে, সে বাইরে থেকে আমাদের কার্ডের ইনফরমেশনটা যদি আরএফআইডি না থাকে, সে ওয়ালেট পকেটে থাকলেও সে বাইরে থেকে ইনফরমেশনটা কালেক্ট করে নিতে পারবে। তো এই সমস্ত হ্যাকারদের থেকে বাঁচানোর জন্য এই আরএফআইডি খুব ইউজ হচ্ছে। এবং ইন্ডিয়া থেকে যত ওয়ালেট বিদেশে যায়, বিশেষ করে ইউরোপ বা আমেরিকাতে যায়, সবকটা ওয়ালেটেই বা কার্ড হোল্ডারে এই আরএফআইডি এখন মাস্ট। তো আমাদের এই রেনফোর্সিং এ অনেকটা আছে, এই পার্টে এত অবধি হোক। আমরা নেক্সট পার্টে আমরা বাকিটা ডিসকাস করব। লেদার গুডস এর রেনফোর্সমেন্ট। তো
তো আজকে আমরা রেনফোর্সমেন্টের সেকেন্ড পার্টটা দেখব। রেনফোর্সমেন্ট কি কাজের জন্য ইউজ করা হয়েছিল? রেনফোর্সমেন্ট হচ্ছে বিভিন্ন ব্যাগের তার প্রপার্টিস অনুসারে তার মধ্যে কতটা রিজিডিটি দিতে হবে বা কতটা সফট করতে হবে। সফট করার জন্য রেনফোর্সমেন্ট লাগবে না, রিজিডিটি দেওয়ার জন্য বা সেই ব্যাগের আপারটাকে এক্সট্রা একটা স্ট্রেন দেওয়ার জন্য, এইগুলো কারণের জন্য আমরা রেনফোর্সমেন্ট ইউজ করি। তো আগে যে সমস্ত রেনফোর্সমেন্ট গুলো আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে আরএফআইডিটাকে আরেকবার আমরা রিপিট করছি। কারণ কি, এটা একটা মডার্ন ডেভেলপড রেনফোর্সমেন্ট। এইটা হচ্ছে কি রেডিও ফ্রিকোয়েন্সিটাকে ব্লক করে। রেডিও ফ্রিকোয়েন্সিতে কারা কাজ করে? যেমন আমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে মধ্যে যে ম্যাগনেটিক স্ট্রিপটা থাকে, সেই ম্যাগনেটিক স্ট্রিপটা দিয়ে ওয়াইফাই এর মাধ্যমে কিছু ডেটা ট্রানজাকশন করা যায় এবং এই ডেটার মাধ্যমে ব্যাংকেরও ট্রানজাকশন হয়। এবং অনেক সময় আমাদের এইটা যেমন সুবিধারও হয়, এবার অনেক সময় হ্যাকাররা এইটাকে কাজে লাগিয়ে এরা আমাদের ব্যাংক থেকে টাকা তুলেও নিতে পারে। এই আরএফআইডিটা হচ্ছে আমাদের ব্যাগের ওয়ালেটের একদম যেটা বাইরের আপার তার ঠিক তলাতে দেওয়া হয়। অর্থাৎ এই আপার আর লাইনিং এর মাঝখানে থাকে। এই আরএফআইডিটা কি করে, এই বাইরের থেকে ওটাকে, বাইরের যে সমস্ত কেউ যদি হ্যাকিং করতে যায় তার ফ্রিকোয়েন্সিটাকে আটকে দেবে এবং ভেতরে আমাদের কার্ডগুলোকে সুরক্ষিত রাখে। তাই এই আরএফআইডিটা এখন যত সব মডার্ন ওয়ালেট হচ্ছে বা কার্ড হোল্ডার হচ্ছে, মানে যেখানে আমি ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে ব্লক করতে যাব সেই সমস্ত লেদার গুডস এর মধ্যেই আমরা আরএফআইডি ইউজ করছি। এবং এই আরএফআইডিটার নতুন টাইপের একটা রেনফোর্সিং মেটেরিয়াল, এরও ওর অনেকগুলো পার্ট আছে। কিছু কিছু আরএফআইডি থাকে একদম খুব ইজিলি পুরো একদম লাইনিং মেটেরিয়ালের মতনই হয়, মানে সফট টাইপের, সেগুলো একটু কস্টলি হয়, সেগুলো একদম খুব সহজেই আপারের সাথে ধরে যায়। কিছু কিছু আরএফআইডি আবার কিছুটা একটা মেটাল সিটের মতন হয় বা অ্যালুমিনিয়াম ফয়েলের মতন হয়, তো সেইগুলোকে বসাতে একটু অসুবিধা হয়, কিন্তু সেগুলো একটু সস্তা হয়। তো যাই হোক, আরএফআইডি ছাড়া এখনকার দিনে ওয়ালেট আমেরিকা এবং ইউরোপেতে এক্সপোর্ট হচ্ছে না। এবার আছে কি সোয়েট মাইক্রোফাইবার লেদার ফ্যাব্রিক ফর ব্যাগ। এর কি থিকনেস পাওয়া যায় 0.8 mm থেকে 1.2 mm। এখানে একটা জিনিস বলে রাখি, এই 0.8 mm বা 0.4 mm অথবা 0.6 mm, এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে 6 mm, 8 mm, 9 mm এরা বলে চালায়, কিন্তু অ্যাকচুয়ালি 8 mm অনেক মোটা। এটাকে ধরে নিতে হবে ওরা 8 mm বলছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে 0.8 mm। আবার একের ওপরে যে থিকনেস গুলো থাকে যেমন 1.2, সেইগুলো কিন্তু ওরা ঠিক বলে, মানে 1.2 কেউ আবার ভেবে বসেছে না ওটা 12, তো সেটা না। যেটা 8 mm ওরা বলছে বা যেটা 6 mm বলছে সেটা অ্যাকচুয়ালি 0.6 mm এবং 0.8 mm। এটা একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগালেই হবে, থিকনেসটা আমরা হাত দিয়ে কিছুটা বুঝতে পারি থিকনেসটা কত আছে। ব্যাকিং ফ্যাব্রিক, ব্যাকিং, নন ওভেন ব্যাকিং, ওভেন ব্যাকিং, এগুলোর অর্ডার কোয়ান্টিটি দেওয়া আছে যে আমাদের মিনিমাম কত করে অর্ডার পেতে হয়। আমরা যখনই কোনো ধরনের নন ওভেন, বিশেষ করে কালার নন ওভেনে অর্ডার দিই, সেখানে একটা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আছে। ব্ল্যাকের ক্ষেত্রে অনেক সময় আমরা ছোট অর্ডার দিতে পারি। এই সোয়েড মাইক্রোফাইবারটা কি কাজে লাগে? এটা হচ্ছে পুরোপুরি সিনথেটিক সোয়েড মেটেরিয়াল। আমরা অনেক সময় অনেক ওয়ালেট বা একটু ভালো টাইপের ব্যাগের ভেতরটা আমরা চাই যে লেদার হলে বেশ একটা ভেলভেটি টাচ আছে। সোয়েড মাইক্রোফাইবারটা ওই কাজই করে। সিনথেটিক সোয়েড মানে ভেতরটা সোয়েডের মতন একটা ভেলভেটি ন্যাপ দেয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি লেদারের নয়, এটা একটা মাইক্রোফাইবার মেটেরিয়ালের হয়। এটারও এখন খুব ইউজ হচ্ছে। এবং আমরা যখন আগের বছরে কিছু ব্যাগ বানাচ্ছিলাম তার ক্ষেত্রে একটা চিলড্রেন ক্যাটাগরি ওরা এই সোয়েড মাইক্রোফাইবার ইউজ করছিল। ওয়েবিং স্ট্র্যাপ ফর হ্যান্ডেল মেকিং। আমরা যত হ্যান্ডেল বানাই ব্যাগের, দুটো টাইপের হ্যান্ডেল হয়। অলরেডি শ্যামল স্যার আগের দিন বলেছে, একটা হচ্ছে ফ্ল্যাট হ্যান্ডেল, একটা হচ্ছে রোপ হ্যান্ডেল। তো যখন কোনো আমি রোপ হ্যান্ডেল বানাই তার জন্য এই এই টাইপের মেটেরিয়াল ইউজ হয়, কিন্তু সেটা এইরকম ফ্ল্যাট না, সেটাই রোপ আকারে থাকে। সেটারও দুটো টাইপের হয়, একটা হচ্ছে আমাদের লাইলন টাইপের অর্থাৎ পলিয়ামাইডের হয় বা পলিপ্রোপিলিনের হয়, আর একটা হচ্ছে কটনের হয়। এই তিনটে মেটেরিয়াল জন্য। কিন্তু এখানে যেটা ছবিতে আছে এইগুলো সব হচ্ছে আমাদের এমনি জিনিস। যখন আমরা স্ট্র্যাপ অর্থাৎ আমরা ফ্ল্যাট হ্যান্ডেল করি সেক্ষেত্রে এইরকম ওয়েবিং ইউজ হয়। এই ওয়েবিং গুলোর আমরা এইরকম রোলে বিক্রি হয়, এই উইথ অনুসারে হয়। উইথ বলতে এগুলো অনেক সময়
ইঞ্চিতে থাকে, অনেক সময় সেন্টিমিটার পাওয়া যায়। এগুলো ওই 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি, বা এইরকম বিভিন্ন রকম মাপেতে হয়। এগুলো সেন্টিমিটারও বিক্রি হয়। তো এই কতটা আমাদের মানে ভলিউম এবং কতটা উইথ, এই অনুসারে প্রাইসিংটা হয়। এবার এর মধ্যে যেটা আমাদের কটন ওয়েভিং আছে তার প্রাইসটা বেশি হয়। আর সিনথেটিকের বলতে যেটা অ্যামাইড আছে তার স্ট্রেংথ বেশি, কিন্তু সিনথেটিক মেটেরিয়ালের প্রাইস কটনের থেকে একটু কম হয়। আর সেকেন্ড ব্যাপার কি, কটন ওয়েভিং এর সুবিধাটা হচ্ছে কি, এটা খুব সহজেই লেদারের উপর বসে যায়। মানে এইটা দিয়ে যদি আমি কোনো হ্যান্ডেল বানাই, অর্থাৎ ফ্ল্যাট হ্যান্ডেল বানাই, এটাকে লেদারের মাঝখানে দিয়ে এর উপর অ্যাডিসিভ দিয়ে চিপকাতে অনেক ইজি হয়। এবং এটা খুব সহজেই ওর সাথে মানে আহ, আটাটাও এর সহজেই ধরে এবং তার ফলে অ্যাটাচমেন্টটাও ভালো হয়। কিন্তু এটার অসুবিধাটা কি, এটার মধ্যে ওয়াটার প্রুফনেস প্রপার্টিও নেই এবং স্ট্রেংথটাও কম। অন্যদিকে যদি আমরা কোনো রকম ওয়াটারপ্রুফ টাইপের হ্যান্ডেল বানাতে চাইছি, সেক্ষেত্রে আমাদের কটন টা ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আমাদের পলিঅ্যামাইড অথবা পলিপ্রোপিলিনটা ইউজ করবো। মেনলি পলিঅ্যামাইডটাই বা লাইলনেরটাই আমরা বেশি ইউজ করি। কিন্তু এটা অসুবিধা হচ্ছে এর মধ্যে সহজে অ্যাডিসিভও ধরতে চায় না, এবং এইগুলোর ক্ষেত্রে আমাকে মানে সাবধানে এগুলোকে মাঝখানে রাখতে হয়, নাহলে অনেক সময় আমাদের স্টিচিং এর সময় অসুবিধা হতে পারে। নন ওভেন ফেল্ট, এই ফেল্ট হচ্ছে নতুন টাইপের একটা মেটেরিয়াল। এটা নন ওভেন মেটেরিয়াল, কারণ এর মধ্যে কোনো রকম ওই মানে কোনো রকম বুনন নেই। তো এগুলো হচ্ছে নিডিল পাঞ্চ প্রসেসে তৈরি করা হয়। এগুলো হচ্ছে প্রচন্ড সফট হয়, এবং এইগুলো আমরা গাছেটে খুব ইউজ করি, কারণ গাছেটের মেটেরিয়ালটার ক্ষেত্রে মেন প্রপার্টিসই হচ্ছে ওই জায়গাটা ব্যাগে খুব সফট হবে, যাতে এটা সহজেই কুঁচকে যেতে পারে এবং সহজেই ফুলে যেতে পারে। তো এই মেটেরিয়ালটা গাছেটের পক্ষে খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এ জাস্ট গাছেটের একটা স্টেন দিয়ে দেয় এবং গাছেটের চামড়াটাকে মধ্যে একটা মানে একটা ভলিউম দেয়। তো এইটা আমাদের গাছেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেটেরিয়াল, এবং এটা ইউজও হচ্ছে ভালো। স্পান বন্ডেড নন ওভেন ফ্যাব্রিক, আমরা যে সমস্ত সিনথেটিক টাইপের ব্যাগ যেগুলো ব্যাকপ্যাকে ইউজ করি, তার ব্যাক প্যানেলে ইউজ করা হয়। এইটার কি কাজ করে, এই টাইপের মেটেরিয়ালের মধ্যে দিয়ে এয়ার সহজেই পাস করে। এয়ার পাস করলে তাহলে আমরা যদি ব্যাক প্যানেল যদি ব্যাগের এই যে টাইপের মেটেরিয়াল যদি পিঠে রাখি, তাহলে পিঠের জায়গাটা ঘাম বসে যাবে না, এখানে এয়ার পাস করবে সহজেই। এখান দিয়ে আমরা আমরা এটাকে এই ধরনের মেটেরিয়াল নিয়ে আমরা ব্যাগ নিয়ে ইউজ করতে পারি, তার পিঠে কোনো রকম ঘাম বসবে না। তো এই টাইপের মেটেরিয়াল বিভিন্ন কালারে ইউজ হয়। এটা কিলোগ্রামে বিক্রি হয়, এখানে অলরেডি মেনশন করা আছে। এটা যে সময় নিয়েছিলাম তো ওই সময় প্রাইস ছিল 125 টাকা পার কিলোগ্রাম। ডিফারেন্ট কালারে পাওয়া যায়। এখানেও এমওকিউ থাকে, মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি থাকে। এই কোয়ান্টিটি অনুসারে অর্ডার দিলে পাওয়া যায়। এগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায়, চায়না থেকে ওই আলিবাবা বা আলি এক্সপ্রেসের থ্রু দিয়ে এখানকার কোম্পানিগুলো ওরা ইম্পোর্ট করে নেয়। ওয়াডি, এইটা হচ্ছে এক প্রকার কটনেরই দিয়ে তৈরি, কিন্তু এটার মধ্যে কোনো রকম কোনো বুনন নেই, মানে ওয়েভিং নয়। এটাও নিডল পাঞ্চ দিয়ে তৈরি হয়। নিডল পাঞ্চ অলরেডি মেনশন করা আছে, অর্থাৎ নিডল পাঞ্চ মেটেরিয়াল কিভাবে তৈরি হয় সেইটা আমরা দেখাবো, তখন বুঝতে পারবি যে এই মেটেরিয়াল গুলো কিভাবে তৈরি করা হয়। তো এটার প্রপার্টিস কি, দিস সুপার সফট কটন ওয়ার্ডিং ইজ বোথ লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবল, মেকিং ইট আইডিয়াল ফর quilting project, great for both hand and machine quilting with 3 to 5% shrinkage। এটাকে অনেকটা যেরকম ভাবে আমরা যখন মানে কোন রকম তুলো কিনি দোকান থেকে, যেমন তুলোগুলো পরপর লেয়ারে সাজানো থাকে না, এটা অনেকটা এইরকম। এটা আমাদের ব্যাগের, বিশেষ করে কোনো দামি ব্যাগের আপারের তলা ইউজ করা হয়। আপারের ওপরের মধ্যে একটা সফটনেস দেয়। আমরা তো স্পঞ্জ দিয়েও ইউজ করতে পারি, মানে পিউ ফোম দিয়েও ইউজ করতে পারি, কিন্তু পিউ ফোমের থেকে এই সফটনেসটা অনেক বেশি স্টে করে এবং এটা ন্যাচারাল টাচ থাকে। পিউ দিলে এটা কেন নরমটা কেমন মনে হচ্ছে যেন এটা ঠিক ন্যাচারাল নয়, কিন্তু এটা দিলে একটা ন্যাচারাল টাচ থাকে এবং এই সফটনেসটা অনেকদিন লাস্ট করে। এই জন্য দামি ব্যাগের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। কর্ক সিট,
খুব ফ্লেক্সিবল মেটেরিয়াল, থিকনেস ভালোতে পাওয়া যায়, কস্টলি মেটেরিয়াল কিন্তু হ্যান্ডেলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সহজে এই কক্সিট দিয়ে হ্যান্ডেল যদি ভেতরে যদি রেনফোর্সমেন্ট আমরা ইউজ করি, হ্যান্ডেল খুব ফ্লেক্সিবল হবে কিন্তু সহজে ভাঙবে না বা ছিঁড়বে না। এই মেটেরিয়ালগুলো ওই 3mm এই সিটটা বাজারে খুবই হ্যান্ডেল ইউজ করতে লাগে। এটা হচ্ছে হাইলি ইলাস্টিক, নো কন্টামিনেন্ট থাকে। তো এইগুলো আমাদের সিট আকারে পাওয়া যায় এবং সেখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা কেটে আমরা হ্যান্ডেল বানাই। পলিয়েস্টার ম্যাট্রি ফিনিশ ল্যামিনেটিং সিট, এটা অলরেডি আগে যখন আমরা একটা সিট দেখেছিলাম যেগুলো পকেট বা এইসব করতে ইউজ হয়, এটাও তাই। এটার মধ্যে আমরা ট্রান্সপারেন্ট হলে আমরা ভেতরের জিনিসগুলোকে দেখতে পাই, আর ট্রান্সলুয়েন্ট হলে অল্প অল্প দেখতে পাই, আর পুরোপুরি ওপেক হলে কিছুই দেখতে পাবো না। এগুলো আমাদের এই এখানে অলরেডি মেনশন করা আছে, A2, A3, A4 বিভিন্ন সাইজে পাওয়া যায়। তো থিকনেস বিভিন্ন থিকনেসে হয়। তো তারপর এখানে যেমন ফটো আইডি কার্ড বা ফটো মানে ফটো কভার করতে, তো এইসব করতে আমাদের ইউজ হয়। পিউ ফোম, আমাদের দু টাইপের ফোম আমরা ইউজ করি, একটা হচ্ছে পিউ ফোম আর একটা হচ্ছে পিপি ফোম। পিউ ফোম কি পলিইউরেথেন ফোম, এটা পলিইউরেথেন ফোম এই ফোমিং মেশিনে বানানো হয়, এটাও আমরা ভিডিও দেখব। এটা আর কিছু না, একটা বড় একটা এরিয়াতে পিউ মেটেরিয়াল, ওই মেটেরিয়ালটা দিয়ে দিতে হয়, ওর নিজের থেকে ফোমিং, ওর মধ্যে থেকে যে ফোমিং মেটেরিয়ালটা আছে, মানে যে মেটেরিয়ালটার মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে এই মেটেরিয়ালটাকে ফুলিয়ে দেবে। ফুলিয়ে দিয়ে একটা 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 পাতলা সিটের মতন হয়তো মেটেরিয়াল দেওয়া হলো, সেটা ফুলে পুরো একটা বিশাল একটা হাইট নিয়ে নিল। তারপর আমরা স্পিটিং মেশিন দিয়ে বিভিন্ন রকম থিকনেস এটাকে আমরা কেটে নিই। তো এইটাও আমাদের হ্যান্ডেল করতে করা হয়, এবং ফ্রন্ট প্যাডেলের পেছনে অনেক সময় দেওয়া হয় যাতে পেছনে সবনেস থাকে, বা যেসব জায়গায় আমাদের সবনেস দরকার হবে সেটা ব্যাগের প্রপার্টিস অনুসারে সেখানে আমরা ইউজ করবো। পিই ফোম, এটা হচ্ছে পলিইথিলিন ফোম। এইটা আমাদের যত সব কম্পিউটারাইজড স্টিচিং হয় তার যাতে কম্পিউটার স্টিচিংটা উপর থেকে ভালো করে বোঝা যায়, অর্থাৎ একটা ইমপ্রেশনটা ভালো বোঝা যায়, সেই জন্য এই ধরনের লেদারের পেছনে এই পিই ফোমটা পেছনে মেরে দিতে হয়, মেরে দিয়ে তারপর স্টিচিং করে। এবার স্টিচিং করলে যেখানে যেখানে স্টিচিং হবে সেখানটা ভেতরে বসে যাবে, এবং বাইরে থেকে এটার একটা 3D লুক আমাদের দেখতে বেশ ভালো লাগে, এবং একটা ইমপ্রেশনটাও ভালো আসে। তো এই টাইপের কম্পিউটার স্টিচিং এর ক্ষেত্রে এই পিইউ ফোম খুবই ইউজ হয়। তো এইটা এমনি নর্মাল যেটা আগে যেটা আমরা দেখলাম পিইউ ফোমের থেকে এটা একটু স্ট্রেংথ বেশি থাকে। এমনিতে যদি কম্পিউটার স্টিচিং এ যদি পিইউ ফোম দিতাম সেক্ষেত্রে তাহলে স্টিচিং ওটা ধরে থাকতে পারতো না, ও স্টিচিংটা কেটে যেত। কিন্তু পিই ফোমে সেই স্টিচিং ধরে রাখার ক্যাপাসিটিটা আছে। এছাড়া এটা ব্যাগের হ্যান্ডেলের ক্ষেত্রে ইউজ করা, যাতে হ্যান্ডেলটাকে সফট রাখা হয়। এটা স্ট্রেংথটা পিইউ ফোমের থেকে বেশি। পিইউ ফোম ব্যাক ল্যামিনেটেড ফ্যাব্রিক, তো এই টাইপের ল্যামিনেটেড ফ্যাব্রিক অনেক সময় ইউজ হচ্ছে যাতে ল্যামিনেটেড মেটেরিয়ালটা অ্যাজ এ লাইনিং হিসেবে ইউজ করে, এবং লাইনিং এবং রেনফোর্সমেন্ট একসাথে ল্যামিনেট করা থাকে। আমাকে আলাদা করে আর রেনফোর্সমেন্ট বা লাইনিং কাটতে হচ্ছে না, একসাথে গোটাটাকে কেটে আপারে পেছনে লাগিয়ে আমি স্টিচ করে দিতে পারি। তাহলে আমার একটা অপারেশন কমে যায়, তেমনি প্রাইসিংটা একটু বেশি হয়ে যায়, কারণ এই মেটেরিয়ালের দাম একটু বেশি ল্যামিনেটেড। হাইডেক্স, আগে আমরা মনটেক্স বা লেদার বোর্ড বা আমরা টেক্সন বা সেলুলোজ বোর্ড যেগুলো পড়েছি, তো তারই এক প্রকারই পার্ট। এটাও ওই একই টাইপের মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, একই প্রসেসে তৈরি হয়। তো এরও ইউজও একই টাইপের, মানে আমরা যেসব জায়গায় আমরা যেখানে যেখানে আমাদের মানে স্ট্রেংথ লাগবে, যেমন আমরা হ্যান্ডেলে ইউজ করব, কাট পকেটে উপরে, বা যেখান দিয়ে আমরা ওই ওয়ালেটের মিডিল পট্টিতে, বা যে জিপারে যে চারদিকে বাউন্ডারিতে বা জিপারে পট্টির ওখানেতে, তো এইসব জায়গাতে আমরা ইউজ করতে পারি। পারফোরেটেড নন ওভেন ফ্যাব্রিক, এটাও একটা স্পান বন্ডেড এর মতন। এটা পারফোরেটেড নন ওভেন ফ্যাব্রিক, এটাও স্পান বন্ডেড এর মতনই অনেকটা কাজ।
অর্থাৎ যেখানে আমাদের এয়ার পাস করবে সেই সব জায়গাতেই পারফোরেটেড নন ওভেন ফ্যাব্রিক ইউজ করা হয়, যাতে এয়ারটা ইজিলি পাস করে। সাধারণত ব্যাকপ্যাক টাইপের মেটেরিয়াল যেগুলো ব্যাক সাইডে থাকে, আমাদের পিঠে অনেকক্ষণ থাকলে পিঠের মধ্যে একটা ঘাম এসে যায়, তো যাতে ঘামটাকে সহজেই হাওয়া খেতে পারে এবং ঘামটা শুকিয়ে যায়, তাই এই টাইপের মেটেরিয়াল দিয়ে ব্যাক সাইডে থাকে। তো এই টাইপের মেটেরিয়ালের ভেতর দিয়ে এয়ার পাস করতে পারে। এই বিভিন্ন জিএসএম হয়, জিএসএম যত বাড়বে তত থিকনেস বাড়বে। আর উইথ এখানে মেনশন করা আছে ওয়াটারপ্রুফিং মেটেরিয়াল। এই ওয়াটারপ্রুফিং মেটেরিয়াল নিয়েও আমরা কাজ করেছি। আগের বারে তো যখন একটা আমরা স্পোর্টস ব্যাগ, অনেকটা ডাফেল ব্যাগের মতন দেখতে, ওই রকম একটা ব্যাগ আমরা বানিয়েছিলাম। ওটার লাইনিং এবং আপারের মাঝখানে এই ওয়াটারপ্রুফ মেটেরিয়াল আমরা ইউজ করেছিলাম, যাতে ব্যাগটা ওয়াটারপ্রুফ হয়। কারণ স্পোর্টস ক্যাটাগরি ব্যাগগুলো ওয়াটারপ্রুফ হতে হয়, তার কারণে যে স্পোর্টস ব্যাগ নিয়ে হয়তো আমরা খেলতে গেছি, সে সময় তো বৃষ্টি পড়তেই পারে, বৃষ্টি পড়ার জন্য তার ব্যাগটাকে আমরা আলাদা জায়গায় রেখে দেবো না, এবং ভেতরে যে মেটেরিয়াল গুলো সেটাও ভিজে গেলে মুশকিল আছে। তো এই টাইপের ব্যাগগুলোকে ওয়াটারপ্রুফ করার জন্য আপার মেটেরিয়ালটা, লাইনিং মেটেরিয়াল সবই ওয়াটারপ্রুফ করতে হয়। সেক্ষেত্রে রেনফোর্সমেন্টটাকে আমরা ওয়াটারপ্রুফ টাইপের রেনফোর্সমেন্ট মেটেরিয়াল দিয়ে দিই। এটাও বিভিন্ন রকম থিকনেসের ইউজ হয়। এখানে মোটামুটি দুটো থিকনেস মেনশন করা আছে, 0.8 mm আর 1.0 mm। এখানে দুদিকে ওই রকম অনেকটা কাপড়ের মতন মেটেরিয়াল থাকে এবং মাঝখানেই ওয়াটারপ্রুফ মেটেরিয়ালটা থাকে। আমরা যে সমস্ত স্কুল ব্যাগ ইউজ করি তারও অনেকগুলোর ভেতরে এই টাইপের মেটেরিয়াল থাকে। ফাইবার বোর্ড, এই ফাইবার বোর্ড কি কি আছে? 8 mm ফাইবার বোর্ড ফর মেকিং বেস অফ ডাফেল ব্যাগ। আমরা দেখেছি কোন রকম যে যে ব্যাগগুলোকে আমরা ক্যারি করে, অর্থাৎ আহ, সেই টাইপের ব্যাগগুলো যেমন ডাফেল ব্যাগ বা স্পোর্টস ব্যাগ বা যেগুলো ট্রলি, তার নিচের বেসটাকে তবে সেটা শক্ত একটা প্লাস্টিক মেটেরিয়াল দিতে হয়। সেই মেটেরিয়াল গুলো হচ্ছে ফাইবার বোর্ড টাইপের মেটেরিয়াল। তো এটাকে এইরকমও দেখতে পারে বা প্লেনও হতে পারে, এটাকে বাইরে থেকে আমরা দেখতে পাই না, সুতরাং ভেতরে কি রকম শেপটা আমার কাছে ইম্পর্টেন্ট না, প্রপার্টিসটা ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে কিন্তু একটা রিজিডিটিও থাকে। এগুলো একদম ব্যাগের বেসেতে দেওয়া থাকে, এবার বেসের থেকে দিয়ে চারদিক থেকে লেদার লাইনিং চারদিক থেকে আমরা উপর চিপকে দিই, এবং এটা ব্যাগের বেসটাকে একটা স্ট্রেন দিতে সাহায্য করে। আমরা আগের বারে তো এই মেটেরিয়াল নিয়েও ইউজ করেছি, যখন স্পোর্টস ব্যাগ বানিয়েছি তখন একদম তলাতে এই টাইপের একটা মেটেরিয়াল দিয়ে চারদিক থেকে আমরা ওই আপার মেটেরিয়াল জড়িয়ে দিয়ে তার পার্টিকুলার একটা সাইডে স্টিচিং হয়। কেন একটা সাইডে স্টিচিং হয়? দুটো সাইডে স্টিচিং করলে ভেতরটা পুরোপুরি রিজিড হয়ে যেত, একটা সাইডে স্টিচিং হয়, এটা ইচ্ছা করে আমরা স্টিচিং একটা সাইড তুলে নিলে ব্যাগটাকে আমরা ওই সাইডটাকেও মুড়তে পারবো। তো সেই জন্য এটা একটা সাইডে স্টিচিং করে, আবার যখন এটাকে ফ্ল্যাট করে দিই তখন ব্যাগটা ভালো করে বসে যাবে। মেটাল রেনফোর্সমেন্ট, এখানে আমাদের অনেক রকম মেটাল রেনফোর্সমেন্ট ইউজ হয়। এই স্টিল প্লেট দিয়ে, যেমন হ্যান্ডেল ব্যাগেতে মেটাল রেনফোর্সমেন্ট হিসেবে ইউজ হয়। স্টুট বা পায়া, এছাড়া এটা যদিও মেটাল না, পিভিসি পট্টি বা ফাইবার পট্টিও এখনকার দিনে এই স্টিল প্লেটকে অনেক সময় রিপ্লেস করছে। বা এখানে কিছু কিছু আমাদের পিকচার দেওয়া আছে, যদিও এগুলো অ্যাসেসরিজ এর মধ্যেও পড়ে, কারণ এই ধরনের ফ্রেম ব্যাগের ক্ষেত্রে এই টাইপের অ্যাসেসরিজ বা এই টাইপের এনফোর্সমেন্ট আমরা ইউজ করি। এছাড়া আরো কিছু রেনফোর্সমেন্ট আছে যার পিকচার আমি দিইনি। ডিএস ট্র্যাপ, ডিএস ট্র্যাপটা কি ওয়ালেটের যে গাসেটের গাসেট গুলোতে বেশ, মানে এখানে ডিএস ট্র্যাপটা কি একদম পাতলা হয়। ওয়ালেটের গাসেটের জায়গাটাতে উইদাউট যদি গাসেট থাকে ওই জায়গাটা যেহেতু এমনিতে স্প্লিটিং করা হয় বা জন্য সব মানে পাতলা করা হয়, এখানে ডিএস ট্র্যাপ দিলে ওই গাসেটের জায়গাটার মধ্যে একটা আলাদা স্ট্রেংথ আছে, তারপরে বারবার ফোল্ড করলেও গাসেটের জায়গাটা ছিঁড়ে যায় না। মানে উপরে লাইনিং, তারপর ডিএস ট্যাপ, তারপরে আমাদের মানে উপরে লেদার, তারপর ডিএস ট্যাপ, তারপর আমরা লাইনিং দিয়ে দিই। পেস্টিং বোর্ডিং ইন প্লেস অফ আরএফআইডি, এই পেস্টিং বোর্ডিং আরএফআইডির থেকে সস্তা। তো পেস্টিং বোর্ডিং দিয়ে ওদের কাজ হয়, তবে আরএফআইডির যতটা পারফরমেন্স রেডিও ফ্রিকোয়েন্সিটাকে আটকাতে পেস্টিং বোর্ডিং এ অতটা ভালো পারফরমেন্স না। সেলফ অ্যাডিসিভ প্যাকিং বোর্ড, পকেট ফ্ল্যাপ পার্টিশনের ক্ষেত্রে ইউজ হয়। তো এইরকম রেনফোর্সমেন্ট ডেলি ডেলি নতুন নতুন রেনফোর্সমেন্ট আসছে, এবং আমাদের এখনকার দিনে যারা বায়ার
তারাও রেনফোর্সমেন্ট নিয়ে যথেষ্ট কনসাস। তারা যখন ব্যাগকে পাঠায় ইভেন রেনফোর্সমেন্ট অনেক মেনশন করে দেয় যে এই ব্যাগটার ক্ষেত্রে এই রেনফোর্সমেন্ট আপনারা দেবেন। যেসব ক্ষেত্রে মেনশন করে দেয় সেক্ষেত্রে তো আমাদের কিছু অপশনই থাকে না, যে ক্ষেত্রে মেনশন করে না সেক্ষেত্রে আমরা সেই ব্যাগের প্রপার্টিস দেখে আমরা রেনফোর্সমেন্ট চয়েস করি। এবং এই রেনফোর্সমেন্ট লাইনিং আপার এগুলো চয়েস করার একটা প্রসেস কি ট্রিম কাট বানানো বলে। তো এটা আমরা পরে আসবো ট্রিম কাট কাকে বলে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো রেনফোর্সমেন্টে কি করে লিখবো? সাপোজ কোনো স্টুডেন্ট যদি ভবিষ্যতে চাকরি করে আমাদের ওই প্রোডাকশনে বা কস্টিং এ, তাকে তো রেনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট দিতে হবে। তো রিকোয়ারমেন্ট কি করে দেবো? আমি এটা বলে দিতে পারি আমার ডিরিং লাগবে। ডিরিং তো বাজারে বহুত রকম হয়, তো আমরা লিখবো কি করে? সাপোজ আমি যদি ডিরিং লিখি, তো আমি প্রথমে লিখলাম ডিরিং, তারপর দেখছি তার সাইজটা কত। সাইজ লিখছি 20 মানে ডি এর যে তলার দিকে যে উইথটা আছে ওটা 20। এর আগে আমরা যখন মানে রেনফোর্সমেন্ট এ পড়বো, মেটাল ফিটিং পড়বো, সেক্ষেত্রে এইগুলোকে আমরা ডিটেলসে পড়বো। তো আমি জাস্ট একটা দেখালাম। তো এইভাবে আমাদের যখন নন ওভেন মানে লিখবো, অর্থাৎ রেনফোর্সমেন্ট লিখবো, যেমন এখানে ওয়ার্ডিংটা লিখলাম, তারপর তার থিকনেস মেনশন করলাম, তারপর তার কত জিএসএম সেটা মেনশন করলাম, তারপর নন ওভেন ফ্যাব্রিক, তার কত জিএসএম, তার কি কালার, এটা মেনশন করলাম। এইভাবে যদি আমরা রেনফোর্সমেন্ট লিখি তাহলে সহজেই আমাদের রিকোয়ারমেন্টটাকে আমরা আমাদের থেকে অন্য ডিপার্টমেন্টে কনভে করতে পারবো, এবং তারাও সহজেই ব্যাপারটাকে বুঝতে পারবে, এবং তারপরে তারা সহজেই পারচেসে এটাকে ইনফর্ম করতে পারবে এবং পারচেস ঠিক প্রোডাক্টটা দেবে। নাহলে আলাদা করে যদি আমরা দিয়ে দিই নন ওভেন লাগবে, তো নন ওভেন কি, কি কালার, কত জিএসএম, এটা যদি না বলি তাহলে তারাও বুঝতে পারবে না, সেক্ষেত্রে আমাদের ভুলভাল মাল চলে আসার সম্ভাবনা বেশি। তো আমাদের রেনফোর্সমেন্ট চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। তো এই নিয়ে আমি জানি অনেকেরই অনেক কোশ্চেন আছে। তো যা যা কোশ্চেন আছে কোশ্চেন গুলো